আগরপাড়া ইলামবাজারের পর এবার বারাকপুর, আবারও এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, এনআরসির ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি সরকার। এ নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। উত্তর 24 পরগনার ব্যারাকপুর, এখানকার বাসিন্দা কাকলি সরকার। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কে বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে খেদাই দিব এই দেশ থেকে। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার, স্বামী সবুজ, তাদের 2 সন্তান। কাকলির জন্ম বাংলাদেশে, বছর 15 আগে বিয়ে করে ব্যারাকপুরে চলে আসেন। পরিবারের দাবি, এদেশে তার কোনো সরকারি নথি নেই, ভোটার কার্ড, আধার কার্ড নেই, পাসপোর্ট নেই। পরিবারের দাবি, এই কারণেই বাবার মৃত্যুর পরে বাংলাদেশে যেতে পারেননি কাকলি। এদিকে 28শে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা অথবা বাবা কারো নাম লিস্টে থাকলেই হবে। কিন্তু পরিবারের দাবি, কাকলির কোনো সরকারি নথিই নেই, তাহলে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? এরপর এনআরসি চালু হলে কি হবে? ফের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো? অভিযোগ, এই আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে খেদাই দিব এই দেশ থেকে। এমনি কোনো ঝগড়া নাই, এমনি খুব ভালো ছিল। বাংলাদেশে বাপের বাড়ি? হ্যাঁ। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। কত বছর আগে এসছে? ধরেন 15-20 হইব। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। শিকড় ধরে টান দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রের শাসক দল তৈরি করছে, তাতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা। একজনও বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে, সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সঙ্গে থাকবে। বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে, কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না। পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে, এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কারো যদি এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকে, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। ভারতবর্ষে 12টি জায়গায় এসআইআর হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মেনে। অন্য জায়গায় এনআরসির আতঙ্ক নেই কেন? কেন বাংলাতে হচ্ছে? নিউজ 18 বাংলা। আত্মহত্যা নিয়ে কটাক্ষ শুভেন্দুর। এসআইআর আতঙ্কে পরপর আত্মহত্যার খবর। কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় চিতাবাঘের মৃত্যুর প্রসঙ্গ টেনে খোঁচা, মৃত্যু নিয়ে মশকরা শুভেন্দুর। কটাক্ষ অরূপ চক্রবর্তী। আচ্ছা, সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের বাঁকাদ হয়ে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। এত মানুষের মৃত্যুর পর এ রাজ্যের লিডার অফ অপোজিশন এতটাই অসভ্য, বর্বর এবং অপরিণামদর্শী রাজনীতিবিদ, তিনি একটি চিতাবাঘের মৃত্যুর পরে তাকে বলছেন যে তার পাশেও লিখে রাখুক এসআইআর। মানুষের মৃত্যু নিয়ে মশকরা করছেন। আজকে যদি আপনার পরিবার পরিজনের সাথে এই রকমের ঘটনা ঘটতো, এই মশকরাটা করতে পারতেন? প্রতিটি মৃত্যু আমরা মনে করি আমাদের স্বজন হারাচ্ছে, এবং এই স্বজন হারানোর জন্য দায়ী এই অসভ্য বর্বর বিজেপি এবং নির্বাচন কমিশনের এই যৌথ ষড়যন্ত্র, বাঙালিকে বেনাগরিক করার ষড়যন্ত্র। সেটা নিয়ে মশকরা করছেন। চিতাবাঘের মৃত্যুর পর এসআইআর লিখে রাখো। মানুষের চামড়া থাকলে বিজেপি করা যায় না, শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই। কোথাও আবার একটি বুথের সব ভোটারের নাম উধাও। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 28শে অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালে লিস্টের নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না।
কিন্তু 2002-এ এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরের ঘোষপাড়া স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 159 নম্বর বুথের ভোটার তালিকায় ছিল 846 জনের নাম। এবারে কমিশনের ওয়েবসাইটে 159 নম্বর বুথের তথ্যই নেই, সকলের নাম উধাও বলে অভিযোগ। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, 34 সালে দলিল আছে। তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 303 নম্বর বুথে 717 জনের নাম ছিল। অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় 500 জনের নাম উধাও। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। 700-র নিচে তো ভোট থাকে না। 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? বাকির ভোটটা গেল কোথায়? কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো? আলিপুরদুয়ারের কালচিনি 2002 সালে এখানকার একটি বুথে ভোটার 549 জন ছিলেন বলে দাবি। এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই। এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন। উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয়। 2002-এর ওই সময়ে মানে 2227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিজ হয়ে গেছিল। এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। আর ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে। এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। নিউজ 18 বাংলা। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে থাকবে না কাটা তার, এক হয়ে যাবে ভারত বাংলাদেশ। বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ। জগন্নাথ সরকারের মন্তব্যে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি, কটাক্ষ তৃণমূলের। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা নদিয়ার কৃষ্ণগঞ্জ। এই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপির শীর্ষ নেতারা বারবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেন। বাংলায় এসে হুঙ্কার দেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এ রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বিজেপির এখন হাতিয়ার এই এসআইআর। তাদের হুঙ্কার, এবার ভারতে থাকা সমস্ত অনুপ্রবেশকারীকে ঘরছাড়া করা হবে। একদিকে বিজেপির সুর এভাবে সপ্তমে, আর একদিকে রানাঘাটের বিজেপি সাংসদ বিস্ফোরক। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপির সুর এক, তাদের সাংসদের আর এক। জগন্নাথ সরকারের মন্তব্যে বিড়ম্বনায় বাংলার পদ্ম শিবির। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো, দুই দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি? নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ মোদী। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে চড়া সুর। সব অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে, হুঙ্কার প্রধানমন্ত্রী। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। जब हम इस विषय को गंभीरता से उठा रहे हैं तो कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं।
इनको लगता है कि देश एक बार टूट गया, आगे भी टूटता रहे। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। জনসংখ্যার বিন্যাস নিয়ে সরব বঙ্গ বিজেপি। সীমান্তবর্তী জেলা জনবিন্যাস পাল্টে যাওয়ার অভিযোগ ফের সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলার সীমান্ত জেলার জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন, জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জনবিন্যাস নিয়ে সরব বিজেপি। সীমান্তের জেলায় জনবিন্যাস নিয়ে বিজেপির অভিযোগে পাল্টা তোপ তৃণমূলে। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ বানিয়ে আজকে সীমাঞ্চল, বনাঞ্চল, ঝাড়খণ্ড, বিহারের ডেমোগ্রাফি পর্যন্ত বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন পাল্টে গিয়েছে। তাই আমাদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষকে অখণ্ড রাখা। শ্রমিক ভট্টাচার্য টিয়া পাখি নিয়ে কবে থেকে গণৎকার হয়েছেন আমি জানি না। 1971 মুক্তিযুদ্ধের সময় 23% হিন্দু জনসংখ্যা ছিল বাংলাদেশে। আজকে সেই হিন্দু জনসংখ্যা বাংলাদেশে হয়েছে 8%। তারাই শরণার্থী হয়ে ভারতবর্ষে এসছে এবং এর ফলে তো পলিটিক্যাল ডিভিডেন্ড শ্রমিক ভট্টাচার্যের পরিবার পেয়েছেন, মানে বিজেপির পরিবার। বর্ডার লাগোয়া সবকটা লোকসভা আসন সমস্ত জায়গায় তো বিজেপির জয় জয়কার এই কারণেই ছিল। শ্রমিক ভট্টাচার্য যেটা করছেন উল্টো মিথ্যে প্রচার করছেন। ওনাদের যদি মুরত থাকতো তাহলে সেন্সাস করতেন। আসছি পরের খবরে। কট্টরপন্থী বিরোধী লেখক মুক্তমনা বাংলাদেশের ব্লগার কয়েক মাস ধরে থাকছিলেন নদিয়ার গয়েশপুরে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইসলামপুর এবং স্বরূপনগরে আর এক ছবি। এই দুই জায়গাতেই গ্রেফতার বাংলাদেশি। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বাংলাদেশের ব্লগার, মুক্তমনা এবং কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিত। পুলিশের দাবি কয়েক মাস ধরে তিনি থাকছেন নদিয়ায়, কিন্তু কেন তা জানতে বুধবার থেকে জিজ্ঞাসাবাদে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গয়েশপুরের একটি বাড়িতে প্রায় 7 মাস ধরে ভাড়া রয়েছেন। সম্প্রতি কয়েকজনের আসা যাওয়া দেখে প্রতিবেশীরা থানায় জানান। এরপরেই ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশি ব্লগারকে। আমরা এমনি খারাপ কিছু দেখিনি, বাস্তব কথা, এটা মিথ্যে কথা বললাম। মানে পরিবার থাকতো সাথে, পরিবার, বউ আসতেন, আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত, যার জন্য কেউ কেউ এটা অবজেকশন করেছে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ মুক্তমনা ব্লগার, কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিতি, বইও লিখেছেন। তার মুক্তমনা লেখালেখির প্রশংসা করেছেন লেখক তাসলিমা নাসরিন। বাংলাদেশের বাসিন্দা 55 পাল কয়েক বছর আগে ভারতে ঢুকে রূপায়ণ পাল নামে নথিপত্র তৈরি করেন, তাও আবার এক আত্মীয়কে বাবা সাজিয়ে। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানকার রাজু ভিটায় বাংলাদেশি 55 পালের আত্মীয়র বাড়ি। কয়েক বছর ধরে সেখানেই থাকছেন 55, মাঝে মাঝে দিল্লিতে কাজে যান। পুলিশের দাবি এই আত্মীয়কে বাবা সাজিয়েছেন 55, তারপরে তৈরি করেছেন আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। রাজু ভিটা নামক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক, তো তার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে সে কোনো কাগজপত্র দেখাতে পারে না, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে পিসি পেয়ার করা হয়েছিল, লার্নেট কোর্ট 3 ডেজ পিসি পেয়ার অ্যালাউ করেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর এখানকার তারালি সীমান্তে শুক্রবার পাকড়াও 11 বাংলাদেশি, সবাই একই পরিবারের। পুলিশের দাবি ভারত থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল তাদের, পালানোর আগেই বিএসএফ এর জালে। পুলিশের দাবি কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন, এখানে এসে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। শুক্রবার বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তখনই পাকড়াও। নিউজ 18 বাংলা। আফগানিস্তান থেকে ভারতে ভিসার মেয়াদ ফুরোনোর পরেও কলকাতায় বসবাস। বৃহস্পতিবার ভবানীপুর থেকে পুলিশের জালে 3 আফগান নাগরিক। তাদের থেকে উদ্ধার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং মেয়াদ ফুরোনো পাসপোর্ট। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডগুলি জাল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কাবুল টু কলকাতা দূরত্ব 2000 কিলোমিটারেরও বেশি। এই দূরত্ব মিশে যায় কল্পকথায়, কিশমিশ, বাদাম আর বন্ধুত্বে।
মিনি আর রহমত। মিনির সঙ্গে রহমতের আত্মার সম্পর্ক, এসবে কাবুল মিশেছে বাঙালির প্রাণে। ভবানীপুরে অন্য ছবি। এখান থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় 3 আফগান নাগরিককে। পুলিশের জালে আব্দুল্লাহ খান, সাহেব খান এবং জলাদ খান। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। এগুলি জাল কিনা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হয়েছে 3টি মেয়াদ শেষ হওয়া আফগান পাসপোর্ট। তদন্তে পুলিশ জানতে পেরেছে 1995 সালে আফগানিস্তান থেকে প্রথম ভারতে আসেন আব্দুল্লাহ। ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে যান। 2018 সালে ফের ভিসা নিয়ে ভারতে আসেন। তার মেয়াদও শেষ হয়ে গিয়েছে 2023-এ, কিন্তু আব্দুল্লাহ আর দেশে ফেরেননি। 2018 সালে মেডিকেল ভিসায় আফগানিস্তান থেকে ভারতে আসেন জলাদ খান। ভিসার মেয়াদ পূরণের পরে তিনিও ফিরে যাননি। ধৃত সাহেব খান 2013 সালে ভারতে আসেন। 2019-এ মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফিরে যান। পরে ট্যুরিস্ট ভিসার আবেদন করেন। তা না মেলায় অবৈধভাবে ভারতে ঢোকেন বলে অভিযোগ। এদেশে এসে 3 জনই কাপড়ের ব্যবসা শুরু করেন। পাকাপাকিভাবে এখানে থাকার জন্য তৈরি করেন ভারতীয় নথিপত্র। এই ঘরে থাকতেন 3 আফগান নাগরিক। কজন থাকতো এখানে? 5 জন থাকতো। ফেসবুক থেকে ফ্রেন্ড ছিল, ফোন করেছিল, যোগাযোগ করেছি, তারপর এখানে এসেছি। আমি এখানে, ওরা এখানে কাপড়ের ব্যবসা করে, ওর হচ্ছে রুম দেয়, খাওয়ার জন্য রান্না করি। কতজন বিদেশ থেকে ভারতে এসেছেন, কতজন ফিরে গিয়েছেন, সম্প্রতি সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তখনই জানা যায় ভারতে থাকার মেয়াদ ফুরিয়ে গেলেও বেশ কয়েকজন দেশে ফেরেননি, এদেশে রয়ে গিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন এই 3 আফগান নাগরিক। এরপরই বৃহস্পতিবার কলকাতা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। সব প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে। গত সেপ্টেম্বরে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে রাজ্য। রিভিউ পিটিশন করছে শীর্ষ আদালতে। প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট, এ নিয়ে মহারাষ্ট্রের একটি মামলায় গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সব প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে। 5 বছরের বেশি চাকরি থাকলে টেট পাস করা বাধ্যতামূলক। 5 বছরের কম চাকরি থাকলে টেট না দিলেও চলবে, তবে পদোন্নতি চাইলে টেট পাস করা বাধ্যতামূলক। এর জন্য সময়সীমা 2 বছর। সুপ্রিম কোর্টের এই নির্দেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করছে রাজ্য, কারণ অনেকের মতে পশ্চিমবঙ্গের অনেক স্কুলেই প্রাথমিক শিক্ষকের ঘাটতি রয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গেলে সমস্যা বাড়তে পারে। 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে প্রাথমিকের টেট শুরু হয়। প্রাথমিক শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক করলে 2011 সালের আগে চাকরি পাওয়া প্রায় 1 লক্ষ প্রাথমিক শিক্ষক সমস্যায় পড়তে পারেন। এর জেরে স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি বাড়ার আশঙ্কা। তেমন হলে ক্ষতি হবে প্রাথমিকের পড়ুয়াদের। তাই সুপ্রিম কোর্টের প্রাথমিকের টেট পাস বাধ্যতামূলকের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে রাজ্য। নিউজ 18 বাংলা। ভুটানে ভারী বৃষ্টি হলে উত্তরবঙ্গের বুক কাঁপে। ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা। যেমনটা হয়েছিল 4 অক্টোবর, সেই ক্ষত সারার আগেই আবার ভুটানে ভারী বৃষ্টি। আবারও ফুসছে উত্তরের একাধিক নদী। ফের দুর্যোগ উত্তরবঙ্গে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে। সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান রুভার কমিশন তৈরি করার জন্য। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গের একাধিক জেলা। প্রতি বছরই এই দুর্ভোগ চরমে ওঠে। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি ও রেতি মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, সংকোষ, কালজানি। ভুটানে ভারী বৃষ্টি হলে এই সব নদীগুলি ফুসতে শুরু করে, যেমন হয়েছিল 4 অক্টোবর। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হয় আর তার জেরেই উত্তরবঙ্গে বিপর্যয়।
ভেসে যায় উত্তরের 5 জেলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার থেকে ভুটান পাহাড়ে ফের বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, জোড়া ফলায় ফুলে ফেপে উঠেছে একের পর এক নদী। এতেই উত্তরের বুক কাঁপছে, কারণ কয়েকদিন আগেই তো সব তছনছ হয়ে গিয়েছিল। ধস, নদী ভাঙন, মৃত্যু, কিছুই বাদ যায়নি। রেহাই পায়নি বন্যপ্রাণও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় দার্জিলিং এর মিরিকের নিচগাঁও। এখানে বাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয় 2 শিশুর। ব্রিজ ভেঙে পড়ে দার্জিলিং এর দুধিয়া এবং বিজনবাড়িতে। তছনছ হয়ে যায় একের পর এক পর্যটন কেন্দ্র। জলপাইগুড়ির নাগরাকাটায় গাঠিয়া নদী, জলের তোড়ে ভেঙে পড়ে নদীর উপরের সেতু। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কয়েক হাজার গ্রামবাসী ঘরবাড়ি হারান। সর্বস্ব ভেসে যায় জল ঢাকার জলে। আলিপুরদুয়ারেও একই ছবি। সীসামারার জলে ক্ষতিগ্রস্ত হয় শালকুমার সহ একাধিক গ্রাম। নিউজ 18 বাংলা।